প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি রিদি। এটিএন বাংলার পর্দায় আপনারা জানেন ঢালিউড এক্সপ্রেসে চড়ে আমি রিদি যখন চলে আসি তখন আমার সাথে কিন্তু ধামাকা থাকে। আর আজকেও আমার স্টুডিওতে অনেক বড় একটি ধামাকা। বাংলাদেশের একজন প্রথিতযশা স্বনামধন্য পরিচালক। ধামাকা বলছি কারণ তাকে আমরা সবাই জানি হিট মেকার, বিগ হিট মেকার পরিচালক আমাদের বাংলাদেশের, দ্য ওয়ান অ্যান্ড অনলি, আমাদের সবার অনেক সম্মানের, অনেক ভালোবাসার বদিউল আলম খোকন। আসসালামু আলাইকুম খোকন ভাই, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম, আল্লাহর রহমতে ভালো আছি। আপনাকে দেখলেই আসলে সবসময় বলতে ইচ্ছা করে যে নাম্বার ওয়ান আমাদের খোকন ভাই, আমাদের দ্য সুপারস্টার, হিরো দ্য সুপারস্টার আমাদের খোকন ভাই। আসলে আপনি তো হিট মেকার, ব্লকবাস্টার মেকার। কারণ আমরা দেখেছি যে আপনি যখন শুরু করেছিলেন তখনই কিন্তু বাস্তব এবং দুটো ছবি যখন একসাথে মুক্তি পেল তখন কিন্তু ওটা সারা বাংলাদেশে একটা সাড়া জাগিয়েছিল। দুটো ছবি একই পরিচালকের একসাথে, এবং বাস্তব ছবিটার গল্পটা এত চমৎকার ছিল, প্রতিটা মানুষ সিনেমা হলে গিয়ে কেঁদেছিল। তা আমি একটু জানতে চাই যে এই যে আপনার 2000 সাল থেকে এখন এই যে 2 যুগ হয়ে গেছে, এত লম্বা একটা জার্নি, সেটা যদি একটু দর্শকদেরকে বলেন কেমন ছিল, এখন কেমন লাগছে? ধন্যবাদ। আমার আশাটাও কিন্তু একটা চমকেরই। আমি তো সিনেমায় আসার কথা না, সিনেমার প্রতি আমার প্রেম ছিল, ভালোবাসা ছিল আগে থেকে। এটা থাকে সবাই। ছাত্র অবস্থায় আমি যখন তিতুমির কলেজে পড়ি প্রায় মর্নিং শো আমি দেখতামই, ঠিক আমাদের আনন্দ অথবা সন্ধ্যে। যাই হোক, ওইখান থেকেই সিনেমার প্রতি একটা প্রেম আছে। সিনেমায় অভিনয় করার কোনো ইচ্ছা কোনোদিনই আমার হয়নি। পিছনের দরজায় কাজ করার যোগ্যতা কিন্তু ছিল, ভেরি হ্যান্ডসাম। না, অভিনয় করার যোগ্যতা থাকে এই কারণে হলো কি, সব ডিরেক্টরই একজন অ্যাক্টর, কারণ সে তো তার আর্টিস্টকে বলে যে না আমি এইটা চাই না, এইভাবে এইটা চাই, সে তো করে অ্যাক্টিং করে দেখায়। আমরা শুধু হায়াত ভাইকেই ক্যামেরার সামনে দেখতে পাই। হায়াত আমাদের অনেকেই আছে, আমাদের কিরণ ভাই আছে, আমাদের ডিরেক্টরদের মধ্যেও আছে ম্যাক্সিমাম। আমাদের আমজাদ ভাই ছিল, জি জি জি, তিনি তো আগে অভিনেতা, তারপরে গিয়ে পরিচালক। তারপরে আমি ইউনিভার্সিটিতে যখন মাস্টার্স কমপ্লিট করলাম, উল্টা পথ, কিন্তু আমি তো অ্যাকাউন্টিং এ মাস্টার্স করছি। আমার সিনেমার কোনো ধারে কাছে আমি ছিলাম না। অ্যাকাউন্টিং এ মাস্টার্স, আমার চাকরি হয়েছিল, ব্যাংকার হওয়ার কথা। হ্যাঁ, চাকরি হয়েছিল জনতা ব্যাংকে জুনিয়র অফিসার। আল্লাহ! কিন্তু এখানে শুধু একটু ভেজাল আছে, আমরা হচ্ছে খুব কাছের মানুষ, এই নরসিংদী বাড়ি আমার, কিন্তু আমার পোস্টিং হয়েছিল বরিশাল। এইটাই কিন্তু প্রবলেম, আর কোনো প্রবলেম নেই। কেন প্রবলেম? এই বরিশালে আমার একটা করুণ অভিজ্ঞতা আছে। একবার লঞ্চে আমি আমার এক ফ্রেন্ডের বাসায় গিয়া আমি কিন্তু ওই পানির এই ঘূর্ণিতে পড়ে, মানে আমরা তো লঞ্চ দিয়ে চলাচলার এক্সপেরিয়েন্সও নাই, এমন আমি ভয় পাইলাম। যখন বরিশালে আমার পোস্টিং হলো, আমি তখন বললাম যে না, চাকরি তো করতে পারবো না। তার জন্য হয় কি, পরবর্তীতে আমি ঘুরে ঘুরে এর মধ্যে একদিন আমি আর আমার ওই যে জাকির হোসেন রাজু, আমরা কিন্তু রুমমেট ঢাকা ইউনিভার্সিটিতে, একই সাথে রুমমেট আমরা। তো ও এরই মধ্যে কিন্তু খানা তাওয়া ভাইয়ের সাথে অ্যাসিস্ট করা শুরু করে দিয়েছে। আমি একদিন ওরে বললাম যে বন্ধু, চাকরিটা মনে হয় করা দেওয়া হবে না, তুমি একটু দেখো। ঠিক আছে, দেখবো না। আমি বললাম যদি তোমার এখানে হইলো। তোর হয়নি। এর মধ্যে আমি এক ভদ্রলোকের সাথে পরিচয় হইলো, উনি হলো চাষি ভাইয়ের সহযোগী পরিচালক, সুমন আহমেদ নাম, খুব ট্যালেন্ট। তো ওনার সাথে পরিচয় হইলো। উনি আমাকে জিজ্ঞাসা করলো তোমার, আমি তখন ডিটেলসটি বলার পর উনি বললো ঠিক আছে, চাষি একটা ছবি আরম্ভ করবে মিয়া বাই নামে, ফারুক ভাই প্রডিউসার, তুমি ওই ছবিতে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর করতে পারবা। আমার প্রথমেই আমাদের ওই আউটডোর শুটিং শুরু হইলো কলাকোপা বান্দরা। আমরা ইয়া থেকে সদরঘাট থেকে লঞ্চে ওইখানে সিনেমা, আবার তখন অনেক মানুষ গেলাম, তো সকালে গেলাম, তো ওইখানে শুটিং ইয়াতে। এইভাবে আমার সিনেমায় আসা। আমি ওই ছবিতে ছিলাম 6 নম্বর অ্যাসিস্ট্যান্ট। আমার আগে আরো অনেক বড় বড় অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ছিল। আমি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর করছি অনেক দিন। শেষের দিকে একটু হতাশও হয়ে গেছিলাম, যে প্রায় 13-14 বছর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর করলাম, এখনো ডিরেক্টর হওয়া স্বাভাবিক। কারণ একটা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরের স্বপ্ন থাকে পরিচালক হবে, ছবি ডিরেকশন দিবে। এই ছবিটা ডাইরেক্টর হলো আমাদের মুস্তাফিজুর রহমান বাবু। ছবির নাম হলো জানের জান, মুনমুন আর সাকিব। তো গান করতেছি, পুষ্পদাম নামে একটা শুটিং স্পট ছিল গাজীপুরে, ওই পুষ্পদামে গান করতেছি। তাই একদিন আমার প্রডিউসার সাহেব আমাকে বললো, কখন শোনো, আমার পরের ছবির ডিরেক্টর কিন্তু তুমি। আমার কিছু একটু প্রবলেম আছে। প্রবলেমটা হলো কি,
আমি যেই ওস্তাদের সাথে কাজ করি, আমি যদি সেই প্রোডাকশনের ছবি করি, তা আমার কাছে এটা মনে হয় কি, সে মনে করবে যে আমি বুঝি যেভাবে হোক তাকে এখান থেকে সরাইয়া দিয়ে আমি এখানে ডিরেক্টর হয়েছি। এতে হয় কি, আমি কিন্তু এই জিনিসটা খুবই অপছন্দ করি, পছন্দ করি না। আমি বললাম যে না ভাই, বাবু ভাই ছবি করতেছে, বাবু ভাই করুক। আব্বু আমাকে তখন প্রডিউসার হইলো আমাদের ডাবলু ভাই, শুভ ইন্টারন্যাশনাল। বললো যে খোকন, বাবুর সাথে আমার আলাপ হয়েছে, তুমি এই ছবিটা করো, তারপরে বাবু আরেকটা ছবি করব। আমি বললাম যে ভাই, বাবু ভাইকে দিয়ে করেন। বলে তুমি বোকার মতো কথা বলো কেন? এই বাবু এদিকে শুনো তো, তুমি বলো যে খোকন তো ছবি করতে। তখন বাবু ভাই আমাকে বললো যে ঠিক আছে খোকন, আমার সাথে আলাপ হয়েছে, আমিও রাজি, তুমি একটা ছবি করো, তুমি তো অ্যাকশন ছবি করবা, আমি তো প্রেমের ছবি টবি করি। এই রাজি হলাম। ওই ছবির নাম হলো দানব, 2000 সনে। কিন্তু এইখান থেকে এই ঘরে ছবি করতে গিয়ে আমার সুবিধাও হয়েছে, অসুবিধা হয়েছে। অসুবিধাটাকে আমি বলি, ঘর হইলো অনেক বড়। তারা তখনকার সময়, তখন কিন্তু আমাদের সেন্সর প্রিন্ট করতে বেশি না, ওই 60-65 লক্ষ টাকায় কিন্তু সেন্সর প্রিন্ট হয়ে যেত, যত বড় কাস্টিংই হোক। ছবির নাম ভূমিকায় এই ছবিতে কিন্তু প্রথম ছিল রাজীব ভাই ভিলেন, দানবটা হবে রাজীব ভাই। রাজীব ভাইয়ের কাছে গেলাম, রাজীব ভাই বললো এটা হলো চুল দেওয়া মানুষ মারে, মানে বেনি থাকে তো, ওইটা দেওয়া মানুষ মারে। একটা সময় মান্না ভাই তার চুল কেটে ন্যাড়া করে দেবে। রাজীব ভাই বললো আমি তো এমপি ইলেকশন করুন, খোকন আমার তুমি এই ক্যারেক্টারটা দিও না, মানুষ অন্যরকম ভাববে, কারণ মানুষের মনে হইব যে বেটা খারাপ মানুষ, চুল ইয়ে করে। দীপজল ভাইও রাজি হয়নি। পরবর্তীতে ডেনি সিডাক সাহেবকে নিলাম, ওখানে টাকার ফেয়ার হলো বেশি না, ওই 25,000 টাকা। উনি 1,25,000 এরকম করবে না, তারা 1 লাখ টাকার বেশি দিবে না, এটার জন্য হইলো না। লাস্টে আমি কোনো হয় নাই, তারা একটু মানে একটু ফেড আপ হয়ে গেলে হয় না, হয় কোনো অসুবিধা নেই, তুমি কাবিলারই নাও, কাবিলা। আমি বললাম ভাই এই ক্যারেক্টার কব ভাই আর খুঁজতে পারবো না, ছবি আরম্ভ কর, তুমি নাও। আমি কেন, আমি একটা কথা বলি, আমি বললাম মিশা নামে একটা ছেলে আছে, আপনি মিশা কেনেন। কারণ মিশা হয়তো মিশা হয়েছে ফরিদি ভাই, রাজীব ভাইয়ের ছেলে বা ভাই, ছোটো ভাই এগুলি করে। এই মিশাকে নিয়ে শুরু হলো আমার যাত্রা। তারা আমাকে প্রথমে বললো ছবি কিন্তু ঈদে রিলিজ হবে। ঈদে তখন হয়েছে কি, আফসারি ভাই, মতিন রহমান, সুহানুর রহমান, বড় বড় ডিরেক্টরের বড় বড় ছবি রিলিজ। সেখানে তো আমি একটা নগণ্য মাত্র ডিরেক্টর হলাম। বড় ছবি করতে গিয়ে তখন আমাকে এই তাদের এটা ছিল, দুইটা ছিল, আমি বললাম দানব আর ধ্বংস করলাম শুভ ইন্টারন্যাশনালে। তখন ডাবলু ভাই নিজে একটা প্রোডাকশন করলো, যে প্রোডাকশনের ছবি হইলো বাস্তব। এই বাস্তব শুটিং করার মানে ছবি সাইন করার আগে আমাকে কিন্তু আশা প্রোডাকশন আরেকটা ছবি দিয়ে দিয়েছিল, রুস্তম। অ্যাটলিস্ট আমি দুইটা ছবি, দুইটা এই বাস্তব করতে গিয়ে বাস্তবের বেলায়ও কিন্তু আরো ঘটনা। বাস্তব প্রথম মান্না ভাইয়ের সাথে তাদের ইয়া হয় না, তো মান্না ভাই ছবিগুলো আসলে আপনার জীবনের টার্নিং পয়েন্ট ছিল। এইগুলি টার্নিং পয়েন্ট, এইগুলি আমার 4টা ছবি। তো আমি মান্না ভাইকে 4টা ছবি করার পর আমি কিন্তু আবার চলে গেছি শাকিব খান। আমি সেখানেই আসছিলাম যে আপনি বলছিলেন যে মিশা সওদাগরকে আপনি এই যে আমরা এন্টি হিরো বলি, সেই চরিত্রে আসলে আপনি এনে ওনাকে আজকে এই পর্যায়ে এসছে। এবং শাকিব খানকে যখন আপনি কাস্ট করছিলেন, তখন কিন্তু শাকিব খান ওই সময়ের প্রমিনেন্ট হিরো না। এবং আমার সবচেয়ে যেটা মনে হচ্ছে যে একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল, সেটা হচ্ছে নাম্বার 1 শাকিব খান এই নামে ছবি বানানো। কারণ শাকিব খান তখন নাম্বার 1 না, লিডিং অনেক হিরো তখন কিন্তু অলরেডি কাজ করছে সেই সময়। রিয়াজ ভাই রয়েছে, ফেরদৌস ভাইরা কাজ করছে, তারা কাজ করছে, ইভেন মান্না ভাইও সেই সময় কাজ করছে। সো আমরা তখন নাম্বার 1 বলতে গেলে আমরা মান্না ভাইকেই বুঝি। আর সালমান শাহর কথা তো আমরা এখনও মনে করি যে নাম্বার 1 এবং আমাদের সবার ভালোবাসা। কিন্তু এই যে এখন যে সুপারস্টার শাকিব খান নাম্বার 1, এবং শাকিব খানকে যখনই আমরা কেউ পরিচয় করাতে যায়, তার ওই বিশেষণে নাম্বার 1 শাকিব খান, আপনার ছবির নামটাই চলে আসে। ওটা আমার কাছে মনে হচ্ছে খুব চ্যালেঞ্জিং একটা বিষয় ছিল। সেটা আসলে আপনি কেন করলেন বা কিভাবে করলেন? এই চ্যালেঞ্জিং এর কথা বলতে হলে আগে একটা চ্যালেঞ্জিং ছবির কথা বলে, সেটা হচ্ছে কি তখন শাকিবকে মোটামুটি অনেক দূর এগিয়ে নিয়ে গেছি আমরা। এর মধ্যে শাকিবের ক্যারিয়ারে আমার অনেকগুলি বাম্পারির ছবি, অত ইয়া হয় না। এর মধ্যে কিন্তু প্রিয়া আমার প্রিয়া আছে, আমার স্বপ্ন তুমি, প্রিয়া আমার প্রিয়া আছে, আমার ছবির কথা বলছি, প্রিয়া আমার প্রিয়া আছে। আমি একটা ছবি বানাইছিলাম একটু নেগেটিভ নাম দিয়ে, ধর শয়তান। তারপরে আরেকটা ছবি বানাইছিলাম হিংস্র মানব। এই ছবিগুলি যখন রিলিজ হয়েছে, তখন শাকিব যেই জায়গা ছিল সেই জায়গা থেকে অনেক দূরে সে রান করে আগে গেছে। এই জিনিসটাকে ক্যালকুলেশন করছে আমাদের হুসেন ভাই, সোনি সিনেমা হলের মালিক। কারণ উনি তো
সব সময় সিনেমাকে নিয়ে কিন্তু তার গবেষণা করেন ওটা নিয়ে। সে একদিন বলল যে ভালোবাসেন। সাকিব এখন যে পজিশনে আমরা সাকিবের এই নামটা ইউজ করতে পারি। আমি বললাম যে ভালো নামটা করেন। সাকিবকে কইলো যে তাহলে তুমি সাকিবের সাথে আলাপ করো। আলাপ করার পর তো সাকিব বললো যে না কোন ভাই আমি আমার নামের উপর দেয়া ছবি আমি হ্যাঁ, তার কারণ পৃথিবীর কোনো দেশেই কোনো হিরোকে নিয়ে তার নাম দিয়ে কিন্তু ছবি হয়নি যে নাম্বার 1 সাকিব খান। বললো যে কোনো কারণে যদি স্লিপ করি তাহলে আমার ক্যারিয়ার কিন্তু একেবারে খোকন ভাই। আমি কইলাম যে হোসেন ভাই নামটা দিছে, তারপরে তুমি দেখো গল্প টল্প তো এই আমি পিকচারাইজেশন করি, যেহেতু হোসেন ভাই আরেকটা জিনিস বলছে যে পুরো ছবিটি আমরা থাইল্যান্ডে করব, তাহলে লোকেশনের একটা ভেরিয়েশন আসবে, তোমার গেট আপ টেট আপ আমরা থাইল্যান্ড থেকে ইয়ে করে দিয়ে দিলাম। তুমি তারপরও তুমি দেখো আমি পিকচারাইজেশন করি, গল্প তো পছন্দই হয়েছে। গল্প সাকিব আমাদের গল্প আর পরে আর শুনতো না, আর গল্প শোনার দরকার নেই। গল্প শোনার ব্যাপারটা হলো আমরাই তো আমার ক্যারিয়ারটাকে একটা স্টেবিলিটির মধ্যে রাখার জন্য আমি অনেক চিন্তা ভাবনা করি, অনেক গবেষণা করি একটা গল্প। এইগুলির পরে সাকিবকে বলার পর সাকিব ডাবিং যখন করতে গেল, করে যখন সাকিব কিন্তু আবার ডাবিং করে সব আর্টিস্ট ডাবিং করার পরে, তাহলে এখন যখন সাকিব ডাবিং করতে যায় তখন কিন্তু অন্য আর্টিস্টের ভোকালগুলিও সে কিন্তু কানে বাজে। দেখার পর সে আর আমি বললাম যে এখন তুমি বলো যে নাম কি ঠিক থাকবো না ঠিক থাকুক অসুবিধা নেই। ছবি তো ঈদের রিলিজ হলো, ছবি একেবারে এবং এই সে নাম্বার 1 সাকিব খান হয়ে গেল। আচ্ছা এখন যদি আপনাকে বলি, আপনি তো সেই সময় মান্না ভাই থেকে শুরু করে এখন পর্যন্ত এই নতুন প্রজন্মের সব হিরোদেরকে নিয়ে কাজ করছেন। যদি আপনাকে বলা হয় র্যাঙ্কিং করতে, তাহলে আপনি কিভাবে র্যাঙ্কিং করবেন? যদি 1 থেকে 5 পর্যন্ত বা 1 থেকে 3 বলি। না, সাকিবের সাথে এখানে কার তুলনা হয় না। আমার র্যাঙ্কিং করি আর যে কোনো আমি এবার সাকিবের সাথে এখানে কারোই তুলনা হলো, এবং সাকিবকে যদি আপনি র্যাঙ্কিংয়ে ফেলেন, সাকিব যে জায়গায় আছে অনেক 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 পরে অন্যরা, সেই জন্য আমি আর ওই নাম্বারটা লাগাইলাম না, দিচ্ছি না। আপনার কাছে নাম্বার 1 থেকে নাম্বার 10 সবই সাকিব খান। বাবা, তাহলে এই যে আপনার নাম্বার 1 থেকে নাম্বার 10 এই সুপার ডুপার সুপারস্টার, কিন্তু আপনি যখন 2017 সালে আপনি পরিচালক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন, আপনি কিন্তু ওই সাকিব খানকে ব্যান্ড করেছিলেন। তো সেটা আসলে কারণটা আমি জানতে চাই। আচ্ছা, ওটা তো সাংগঠনিক একটা ব্যাপার। পরিচালক সমিতিতে আমি না থাকি, যদি অন্য কেউ থাকতো এইটাই করতে হতো। কিন্তু আপনার সাকিবের প্রতি এত ভালোবাসা? না, ভালোবাসা এখনো আছে সাকিবের সাথে, ওইটা আমার ব্যক্তিগত সম্পর্ক এখনো। ওইটা আমি সাকিবকে পরবর্তীতে একদিন যখন এটা মিউচুয়াল হলো সেদিন আমি বলছি। তাহলে আমি এই ঘটনাটা বলিনি। এটা হলো কি, আমি তো সব পরিচালকের তখন নেতা, অবশ্যই সবাই আমাকে ভোট দিয়ে এখানে নির্বাচিত করেছে। সেখানে আমাকে প্রথম দেখতে হয় আমার যারা কলিগ, আমার পরিচালক তাদের, তারপরেই আমি দেখি আমাদের অন্যান্য যারা টেকনিশিয়ান আছে। কারণ একটা ছবি বানাতে গেলে শিল্পী সহ অনেকগুলি টেকনিশিয়ানের এখানে অবদান আছে, তাই না? কিন্তু আমার ওই টেকনিশিয়ানগুলিকে যদি কেউ অবহেলা বা একটু তুচ্ছ তাচ্ছিল্য করে, এটা আমাদের পরে, কারণ আমি সেখানে ওই শিপের ক্যাপ্টেনের কিন্তু এটা একটা দায়িত্ব। তারপরে এখানে যে ব্যাপার, সাকিব বলছিল যে বাংলাদেশে কোনো ভালো টেকনিশিয়ান নেই, এটা কিন্তু খুব আমার কাছে এটা খুবই একটা ইনসাল্টিং টকিং মনে হয়েছে। কারণ ভালো টেকনিশিয়ান, আমি কিন্তু এটা জোর করে বলি, বাংলাদেশে অনেক অনেক ভালো টেকনিশিয়ান। আমরা হয়তো আমাদের টাকা পয়সা কম দেখে অনেক ইকুইপমেন্টস, লেটেস্ট ইকুইপমেন্টগুলি ইউজ করতে পারিনি। আপনাকে একটা উদাহরণ দিই, আমি একটা ছবি বানিয়েছিলাম, সেটা সাকিব কিন্তু প্রডিউসার, হিরো দ্য সুপারস্টার। শুধু ওইটা টাইটেলটা আপনি বাদ দিয়ে দিবেন। যদি কেউ বলতে পারে যে এটা বাংলাদেশের মেকিং এর ছবি, আমি আর সিনেমা বানাবো না। একটা দেখলিম হবে একটা বোম্বে স্টাইলের বা ইংলিশ প্যাটার্ন একটা ছবি, তাহলে এটা আমার এই দেশের টেকনিশিয়ানরা কিন্তু করেছে, এরাই এডিট করেছে, এরাই মিউজিক করেছে। আমি একজন ডিরেক্টর, আমি যদি হলিউডের ছবি বানাই, আমার ইন্ডাস্ট্রি বা আমার যারা উস্তাদ ছিল, এখন আমার উস্তাদের মধ্যে বেঁচে আছে একজনই, খালি আমার 2 জন বেঁচে আছে। আমি যার সাথে ওই যে স্বপ্নের নায়ক বানাইছিলাম, নাসির চৌধুরী, আর আমাদের মুস্তাফিজুর রহমান বাবু, আর বাকি যাদের সোহান ভাইয়ের সাথে কাজ করছিলাম মারা গেছে, চাষি নজরুল ইসলাম মারা গেছে, এম সরকার মারা গেছে, আল্লাহ তাদের ব্যস্ত নসিব করুক। আমার উস্তাদরা কিন্তু অনেক খুশি হবে। যেমন এইটার একটা উদাহরণ দিই, মান্নান ভাই তো এমন বড় ডিরেক্টর, মান্নান ভাই তারপরে 1 কোটি 1.5 কোটি টাকার উপরে ছবি বানায়, আমি 3 কোটি 3.5 কোটি ছবিও বানাইছি। সে খুব প্রাউড ফিল করতো যে আমার সাগরেদ কিন্তু
অনেক বড় 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 ছবি ছবি করছে বানায়। অবশ্যই। এইটা কিন্তু হয় আমাদের, এইটি হওয়া উচিত। আমি এটা সাকিবের বেলায় কেন দেখলাম না, যখন এটা আমাদের খুব কষ্টের কারণ হলো, সাকিব এটা বলবে কেন? সাকিব বলবে আমার দেশে অনেক ভালো ভালো টেকনিশিয়ান আছে, আমাকে আজকে সাকিব খান তারাই বানাইছে, এতে কোনো দোষ নাই। গিয়ে বম্বে ইন্ডাস্ট্রিতে কাজ করো, হলিউড ইন্ডাস্ট্রিতে, আমরা কিন্তু গর্বের সাথে পরিচয় দেবো যে এটা আমাদের বানানো হিরো আজকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ক করে। এইটাই ছিল আমাদের তখন, এটা আমাদের, এখন এটা কেউ বলতে হয় নাই। এই ব্যাপারটা আমি কিন্তু পরিচালক সমিতিতে, কারণ আমাকে একজনে বলছিল আগুন নিয়ে আমার 24টা ছবি সাকিবের সাথে আমার কাজ, মানে সবচেয়ে বেশি ছবি। তাইলে একটা ছবিতে যদি একটা হিরোর সাথে আমার 6 মাস করেও সম্পর্ক থাকে, তাহলে 12 বছরের সম্পর্ক। তাইলে সাকিবের ব্যাপারটা, আমার ব্যাপারটা গিয়া সাকিবকে যেভাবে বলবে, সাকিবের ব্যাপারটাও কিন্তু আমাকে সেইভাবেই বলবে। তো সেই বলাটাতে আমাকে বললো যে তোমরা বানাইলে, এখন তারা তো আমাদেরকে পাত্তাই দিচ্ছে না, সম্ভবত সোহান ভাই আমাকে বলছিল। আচ্ছা, তো এটা আমার কাছে খুব কষ্টদায়ক লেগেছিল তখন। আমি এটা তুললাম, যাই হোক, এটা পরবর্তীতে আমি আমাদের এখানে সমাধান হয়েছে, সে সরি বলছে, ওভাবে বলতে চাইনি, হয়তো এটা কিভাবে বলছে জানি না, যেভাবে বলুক এটা বলাটা তার ঠিক হয় না। সে সরি বলছে। আমজাদ ভাই তখন প্রেজেন্ট ছিল, আমাদের মিয়া ভাই প্রেজেন্ট ছিল, মিয়া ভাইয়ের বাসায় এই প্রবলেমটা তখন সলভ করা হয়েছে। আমাদের এখানে যারা আছে, আমার তাদেরকে বলা যে আমরা আমাদের দেশের যারা টেকনিশিয়ান আছে, আর্টিস্ট, আমরাই যদি তাকে সম্মানের সাথে কথা না বলি, অন্যরা তাকে কিন্তু সম্মান দিবে না, ওইভাবে দেখবেও না। এই জন্য আমাদের সবার উচিত, শাকিব খান আমাদের ইন্ডাস্ট্রিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য এবং বাঁচিয়ে রাখার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। সে কিন্তু টিকিয়ে রেখেছেন আমাদের ইন্ডাস্ট্রিকে। উনি যদি টিকে না থাকতেন, আমার ধারণা আমাদের ইন্ডাস্ট্রি টিকে থাকতো না, বাংলা সিনেমাই আসলে এখন টিকে থাকতো না। আবারও কিন্তু সিনেমা হলে দর্শকদেরকে কামব্যাক করিয়েছেন শাকিব খান। তিনি গত দুবার দুটো ঈদে প্রমাণ করেছেন যে তিনি আসলেই নাম্বার 1 শাকিব খান, এবং এই বিশেষণটি আপনি তাকে দিয়েছেন। আচ্ছা, এখন আপনার সামনে কি কি কাজের আসছে এবং এটার পরে? আমার এখন ছবি রেডি আছে, 2টা রেডি আছে। একটা ছবি সেন্সর হয়ে গেছে, সেটা হলো একটু অনুদানের ছবি। এটা হচ্ছে দায় মুক্তি বৃদ্ধাশ্রমের উপরে ছবি। আমরা যারা আছি, একটা সময় আমরা বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিই, এই যে একটা ট্রেডিশন, এই ট্রেডিশন থেকে বের হওয়ার জন্যই বক্তব্যটা নিয়ে হলো আমার এই ছবিটা দায় মুক্তি। কারণ আমরা করি কি, বৃদ্ধাশ্রমে দিয়ে বৃদ্ধাশ্রমের মাসিক যে পেমেন্ট আছে, এইটা করি আমরা দায় মুক্তি হতে চাই বাপ মার কাছ থেকে, কিন্তু বাপ মার কাছ থেকে তো কখনো দায় মুক্তি পাওয়া যায় না। চমৎকার চমৎকার। আমার মনে হয় যে বিষয়বস্তুটাই এত বেশি হৃদয়কে নাড়া দেয়। আর একটা ছবি আছে আমার, ওই আগুন, ওইটা রেডি, ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে। এটাও সাকিবের ছবি। আমি একটা নতুন হিরোইন এটাতে প্রেজেন্ট করেছি, জাহারা মিতু। এটাও সমসাময়িক ছবি। ছবির নাম আগুন, হলো সাকিবের নামই আগুন থাকে। চমৎকার দুটো ছবি আসতে যাচ্ছে। আর বদিউল আলম খোকনের ছবি মানে সুপার ডুপার হিট। আর শাকিব খান আর বদিউল আলম খোকন যখন একসাথে হয়, তখন সেটা একটা মেগা ছবি হয়। তো আমরা সেই ছবির অপেক্ষায় থাকলাম, সবাই মিলে সিনেমা হলে যাব। এখন যদি বর্তমানে আপনাকে বলা হয় যে বর্তমানে যারা অভিনয় করছে, বুবলি, পরিমণি, এদেরকে যদি কাজ করতে হয়, আপনি কাকে নিয়ে কাজ করবেন? এবং আমরা দেখেছি যে অনেক অভিনেতা অভিনেত্রী থেকে কিন্তু পরিচালক হয়েছে। তো এখন যারা কাজ করছে, তাদের মধ্যে কাদের পরিচালক হবার মতো সেই কোয়ালিটি আছে বা হতে পারে, আপনি কি মনে করেন? পরিচালকের অল টাইমস ডিপেন্ড অন ওন, মানে নিজের উপর ডিপেন্ডেন্ট যখন হইতে পারবে তখনই পরিচালক হওয়া উচিত। অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট হলে ওই পরিচালকের মর্যাদাটা পরিপূর্ণ হয় না। আর্টিস্ট হিসাবে যদি এখন পরিচালনা করতে পারে আমাদের একটাই, সেটা হলো শাকিব খান। জীবনে অনেক ছবি করেছে, তাই না? আমাদের ম্যাক্সিমাম আর্টিস্টরাই, হিরোরাই কিন্তু পরিচালনা করেছে। ফায়ারবেজ ভাই, আমাদের আলমগীর ভাই, উজ্জ্বল ভাই পরিচালনাও করছে। সবাই যারা আগে যারা ছিল সবাই পরিচালনা করেছে। এখনকার যারা, এই যে এখন যারা রানিং আছে, তাদের মধ্যে এমন কেউ না। এখন যদি কেউ সাইমন মনে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছে। আমার শেষ যেটা প্রশ্ন, যে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ, তিনি কিন্তু বলেছেন যে আমাদেরকে বেশি বেশি করে চলচ্চিত্র নির্মাণ করতে হবে, যেন আমরা বাংলাদেশের ইতিহাসকে, আমাদের এই যে নতুন স্বাধীনতার নতুন প্রজন্ম, তাদেরকে আমরা জানাতে পারি, ইতিহাসটা সঠিকভাবে জানাতে পারি। সেই বিষয়ে আপনারা কি প্রস্তুতি নিচ্ছেন, যে বেশি বেশি করে সিনেমা আসতে হবে ইতিহাসকে কেন্দ্র করে? প্রসঙ্গ আসাতে আমি প্রথমেই আমাদের এই দেশকে স্বৈরাচার থেকে মুক্ত করার জন্য দ্বিতীয়বার যে স্বাধীনতা লাভ করলো, এই স্বাধীনতা লাভ করতে গিয়ে ছাত্র জনতার যে
আন্দোলন হয়েছে, এই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আর যারা আহত হয়ে এখনও হাসপাতালে দিনাতিপাত করছেন তাদের সুস্থতা কামনা করছি আর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। তো এইবার এই আন্দোলনের মাধ্যমে যখন দেশ দ্বিতীয়বার স্বাধীন হলো, নতুন একটি টর্চার সেলের নাম কিন্তু আসছে, সেটা হলো আয়নাঘর। তাই আয়নাঘর নামে আমি একটা ছবি নির্মাণ করার চিন্তা ভাবনা করেছিলাম, কিন্তু আমি আয়নাঘরটা আমার পরিচালক সমিতি থেকে এন্ট্রি নেওয়ার আগে আরেকজন পরিচালক এই নামটি নিয়ে নেয়, যার জন্য আমি ওই নামের আগে ভয়ঙ্কর নামটি জুড়ে দিয়ে ভয়ঙ্কর আয়নাঘর নামে আমি একটা ছবি নির্মাণ করছি। আমি যেহেতু আমাদের নতুন তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছে সে যেহেতু বলছে আমাদের হবে, এখন আমাদের এখানে অনেক প্ল্যাটফর্ম আছে, ওই প্ল্যাটফর্মকে যদি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য সহযোগিতা করে অনেক অনেক প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মগুলিকে আমাদের যারা আছে তাদের, যেমন আমাদের সেন্সর বোর্ড আছে, তাদের উচিত, কারণ সিনেমাটা হচ্ছে প্রতিচ্ছবি আমাদের সমাজের, আমরা সমাজকে কোথায় নিয়ে যাচ্ছি, কোন দিকে ডাইভার্ট করছি, সেটাকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য চলচ্চিত্র একটা বড় মাধ্যম। এই মাধ্যমে আমরা অনেকে ভালো হই, আবার অনেকে খারাপও হই, কিন্তু যারা খারাপ হয় তারা কিন্তু খারাপটাইকে মনে করে যে এইভাবেই কাজ করা, যেমন আমরা বিভিন্ন রকম পদ্ধতি থেকে কীভাবে অত্যাচার করা যায়, কীভাবে ডাকাতি করা যায়, চুরি করা যায়, কিন্তু ওই জিনিসগুলি আমরা দেখাই আমাদের প্রশাসনকে যে আপনারা এইভাবে এই অকর্মগুলি হতে পারে, আপনারা সাবধান হন, এইটা কিন্তু দেখানো হয়েছে। কিন্তু আমরা কিন্তু চোরকে উৎসাহিত করার জন্য বা চোরকে এই পদ্ধতিতে চুরি করার জন্য কিন্তু আমরা দেখাই না। এই জন্য যারা প্রশাসনে আছে সিনেমাটাকে সিনেমার মতো করে চলতে দেওয়া উচিত, তাহলে তাদেরও সুবিধা হবে, আমাদের সমাজেও পরিবর্তন আসবে, আমাদের সমাজে আমাদের যে দর্শকরা আছে তারা দেখে তাদের নিজের জীবনকে ওইভাবে গড়ে নিতে পারবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এটিএন বাংলার অনুষ্ঠানে ঢালিউড এক্সপ্রেসের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। দর্শকদের জন্য আমার কথা যে আমরা বাংলা ছবি দেখবো, আমরা বাংলা ছবি দেখি বাংলাদেশের, কিন্তু আমরা আমাদের ছবিগুলি ঘরে বসে না দেখে হলে গিয়ে আমাদের পরিবারকে নিয়ে ছবি দেখব। সমালোচনা করবেন, অবশ্যই করবেন, ভালোর জন্য সমালোচনা করবেন। আমরা চাই আমাদের দেশীয় ছবিগুলি আবার সেই সুন্দর জায়গায় চলে যাক, আপনারা মন ভরে হলে বসে আপনার পরিবারকে নিয়ে, আপনার বন্ধুকে নিয়ে আপনি যেন ছবি দেখে বলতে পারেন যে একটা সুন্দর ছবি আসছে, চলো আমরা সবাই মিলে ছবিটা দেখি, উপভোগ করি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, একটি দেশের চলচ্চিত্র সেই দেশের সংস্কৃতি এবং ইতিহাসের ধারক ও বাহক, আর তেমনি বাংলাদেশ উন্নয়ন চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসি সবসময় চেষ্টা করে যাচ্ছে আমাদের সংস্কৃতি এবং আমাদের ইতিহাসকে আমাদের দেশের মানুষের কাছে ফুটিয়ে তুলতে, তাছাড়া সারা বিশ্বের কাছে আমাদের ইতিহাসকে পৌঁছে দিতে। আর দেশে যেমন পরিবর্তনের হাওয়া লেগেছে, তেমনি পরিবর্তনের হাওয়া লাগবে বাংলাদেশের চলচ্চিত্র। সিনেমা হলগুলো রঙিন হয়ে উঠবে দেশের প্রতিটি দেয়ালের মতো। এই প্রত্যাশায় আমি হৃদি বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চোখ রাখবেন এটিএন বাংলার পর্দায়, কারণ এটিএন বাংলা অবিরাম বাংলার মুখ। আর প্রতি সপ্তাহে বলি, এ সপ্তাহে বলছি, আপনারা সবাই বাংলা ছবি দেখুন, বাংলা গান শুনুন, কারণ বাংলা ছবি, বাংলা গান আমাদের ঐতিহ্য, আমাদের গর্ব। নিজেকে বাংলাদেশি বলে, বাঙালি বলে গর্বিত হন। আমি হৃদি আবারও চলে আসব নতুন অতিথি থেকে নিয়ে। খোদা হাফেজ।